এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। দেখুন, আজকে খুব সহজ ভাষায় আমি কয়েকটা জিনিস আপনাদের বোঝাতে চাই। সারা দিন ধরে আপনারা দেখেছেন কিভাবে একজন জৈশের জঙ্গি, যে বাংলা থেকে একদম নির্দিষ্টভাবে বলতে গেলে বর্ধমান থেকে ধরা পড়ে, এসটিএফ এর হাতে ধরা পড়ে। হামিদ মণ্ডল তার নাম, কাশ্মীরের সাথে লিঙ্ক ছিল। পাকিস্তানের আইএসআই ডিরেক্টলি যে সাজ্জাদ বাহিনী বা সাজ্জাদ আর্মিকে ট্রেন করতো, লস্করে তৈবার সেই গ্রুপের সঙ্গে তারা জড়িত ছিল। সেই বাহিনীর সদস্য নির্দিষ্টভাবে বর্ধমানে লুকিয়েছিল, ট্র্যাক করত, রেকি করত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে মারার চেষ্টা করছিল। কেন হঠাৎ করে বাংলাতে লস্করে তৈবা বা আল কায়দা, জৈশে মোহাম্মদের মতন যে গোষ্ঠীগুলো রয়েছে তারা তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভেট করছে? এটা অনেকেই আপনারা ভাবছেন যে এগুলো মজার বিষয়। আমি আবারও বলছি, আপনারা সিরিয়াসলি নিন ব্যাপারটাকে। তৃণমূল আমলে একটা জিনিস খুব প্রচলিতভাবে বলে দেওয়া হতো যে ও বাংলায় তো কিছু হবে না, কারণ বাংলায় কিছু হলে এরা আসলে ঘাপটি মারার অপশন পাবে না। আমরা খুব সহজভাবে নর্মালাইজ করে দিয়েছিলাম জঙ্গিরা আমাদের রাজ্যে এসে ঘাপটি মারবে, এবং সেটা খুব নর্মাল ছিল। এবং তারপর আমাদের বোঝানো হতো যে যেহেতু জঙ্গিরা এখানে এসে গা ঢাকা দেয় বা ঘাপটি মারে, সেহেতু তারা যে জায়গাতে খাচ্ছে বা যে জায়গাতে থাকছে সেই জায়গায় অ্যাটাক করবে না। এই ধারণাটা কতটা ঠিক কতটা ভুল সেটা বলে এখন লাভ নেই, কিন্তু মূল যে বিষয়টা, কলকাতা বা পশ্চিমবঙ্গকে নিয়ে বা পশ্চিমবঙ্গ কলকাতাকে ঘিরেই যাবতীয় জিও পলিটিক্সটা এই মুহূর্তে ঘুরছে, নিয়ন্ত্রিত হচ্ছে। ভূ রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে বড় যে পালাবদলটা চলছে, যে রাজনৈতিক উথাল পাথাল অবস্থা চলছে, সেটা চলছে পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে। আমি আবারও বলছি, লুক ইস্ট। গোটা পৃথিবী পূর্ব দিকে তাকিয়ে রয়েছে, গোটা পৃথিবী ইস্টার্ন সাইডে ইনভেস্ট করতে চাইছে, গোটা পৃথিবী এই বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান ওশনকে ঘিরে যে ব্যাপক যে অঞ্চলটা হয়েছে, যে দেশগুলো রয়েছে এবং যে রাজ্যগুলো, যে শহরগুলো ভারতে রয়েছে, সেখানে ইনভেস্ট করতে চাইছে। গুজরাটে যা ইনভেস্টমেন্ট হওয়ার সেটা হয়ে গেছে, গুজরাটে যতগুলো বন্দর বানানো সেটা হয়ে গেছে, ইরানে যতগুলো বন্দর বানানো সেগুলো হয়ে গেছে। সেখানে অশান্তি চলছে, ইরানে অশান্তি চলছে, ইসরায়েলে অশান্তি চলছে। এই সমস্ত কিছু যখন চলছে, তখন হঠাৎ করে সারা পৃথিবীর যারা সবচেয়ে প্রভাবশালী তারা পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে। কেন পশ্চিমবঙ্গ? কেন পশ্চিমবঙ্গকে ঘিরে একের পর এক ঘটনা চলছে? এবং আমি বারবার ভোটের আগে বলেছিলাম, এবারের লড়াইটা আসলে জিও পলিটিক্যাল লড়াই, জিও পলিটিক্যাল ফাইট। পশ্চিমবঙ্গে এবার পালা বদলটা আসলে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সের দিক থেকেও অনেক, এটা ভূ রাজনীতির দিক থেকে ম্যাসিভ একটা জিত। কেন সেটা আমি আপনাকে একটু একটু করে বোঝাবো। আজকে একটি জঙ্গি গোষ্ঠীর আক্রমণ, মুখ্যমন্ত্রীকে হামলার চেষ্টা, সেটা নিউজ পয়েন্ট নয়। নিউজ পয়েন্ট হচ্ছে কেন শুভেন্দু অধিকারী, কেন মোহন মাঝি নয়, কেন শুভেন্দু অধিকারী, কেন যোগী আদিত্যনাথের মতন এত বড় রাজ্যের একজন মুখ্যমন্ত্রী নয়। বিষয়টা শুভেন্দু অধিকারী ব্যক্তি হিসেবে নয়, বিষয়টা স্বাধীনতার পর প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টা শুভেন্দু অধিকারী এমন কিছু জিনিস জানেন, এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এমন কিছু কিছু জিনিস করছেন যেটা আসলে
সারা পৃথিবীর যারা ভারত বিরোধী শক্তি রয়েছে, পাকিস্তান দালাল, পাকিস্তান যাদের জন্য কাজ করছে, খুব প্রভাবশালী শক্তিধর দেশগুলো, তাদের এই মুহূর্তে অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী বা তার টিম এই মুহূর্তে যে কাজটা করছে, তার সরকার যেভাবে সাপ্লাই চেনটা বন্ধ করে দিচ্ছে জঙ্গিদের, এটা পাকিস্তান ভালো চোখে দেখবে না, এটা চায়না ভালো চোখে দেখবে না। এবং আমি আবারও বলছি, আপনারা টুলু মণ্ডল, মিনার মণ্ডল, অনুব্রত মণ্ডল ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছেন। আমি বলছি আপনি আপনার চোখটা সামান্য একটা জায়গাতে আপনার চোখটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করে রাজনীতিবিদরা। আপনি আপনার চোখটাকে একটু বড় করুন, ছবিটা, পিকচারটাকে, লেন্সটা যাকে বলা হয়, সেই লেন্সটা একটু খুলে দিন, বিরাট বড় একটা চিত্র দেখতে পারবেন। এবং ঠিক সেটা আমি আপনাকে বোঝাবো। কিন্তু আমি ফিরে যাব 1946 সালে। 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন এই পার্টিশন প্ল্যান বা দেশ ভাগের যে থিওরিটা, যে প্রপোজালটা দেওয়া হয়েছিল, সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন এটি জঘন্যতম প্রহসন। কলকাতাকে বাদ দিয়ে পাকিস্তান গঠনের এই প্রস্তাব সম্পূর্ণ হাস্যকর। এতে পাকিস্তানকে কেবল তার ছায়া আর খোলসটাই দেওয়া হচ্ছে, একটি পঙ্গু, বিকলাঙ্গ এবং পোকায় খাওয়া পাকিস্তান পাওয়া যাচ্ছে। আবারও বলছি, মথ ইটেন পাকিস্তান, মিউটিলেটেড পাকিস্তান, এই শব্দগুলো মোহাম্মদ আলী জিন্নাহ ব্যবহার করেছিল। কেন জানেন? মোহাম্মদ আলী জিন্নাহর কাছে তো চট্টগ্রাম বন্দর ছিল, মোহাম্মদ আলী জিন্নাহর কাছে তো সেই সময় কক্সবাজারের মতন সমুদ্র তট ছিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ কেন এভাবে রেগে গেছিলেন? যখন সে জানতে পারেন যে কলকাতা এবং কলকাতা বন্দর মোহাম্মদ আলী জিন্নাহর কাছে থাকছে না, সেটা ভারতে থাকছে। পশ্চিমবঙ্গ নির্দিষ্টভাবে যে অঞ্চলটা, সেই অঞ্চলটা মোহাম্মদ আলী জিন্নাহ অর্থাৎ পাকিস্তানে চলে যাচ্ছে না, ভারতে থাকছে। মোহাম্মদ আলী জিন্নাহ কেন পোকায় কাটা পাকিস্তান পেয়েছিল বলে এত খেপে গেছিল? তার কারণ আমরা নিজেরাই জানি না কলকাতা এবং পশ্চিমবঙ্গের পোটেনশিয়ালটা কি, কেন সবকিছু কলকাতাকে কেন্দ্র করে হচ্ছে, এবং কলকাতার এই পোটেনশিয়ালটা কি, কলকাতার সম্ভাবনা কি, কেন কলকাতা, পশ্চিমবঙ্গ হাজারখানা ইনভেস্টমেন্ট, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রোহিঙ্গাদের তোষণ করছেন তার জন্য গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেপে গেল, কেন রাষ্ট্রশক্তি বারবার বলছে এবারের লড়াইটা রাষ্ট্রীয়তা বনাম অরাষ্ট্রীয়তার, কেন তারা বারবার বলছে এবার রোহিঙ্গারা হয় জিতবে, নয়তো রাষ্ট্রবাদ জিতবে, কেন? তারা ম্যাপ দেখাবো। আপনারা যারা বীরভূম নিয়ে কথা বলেন, আপনারা যারা অনুব্রত মণ্ডলের মাছের ব্যবসা নিয়ে কথা বলেন, আপনারা যারা টুলু মণ্ডলের সোনা নিয়ে কথা বলছেন, আপনি জানেন যে বাংলার পোটেনশিয়াল, আমাদের যা সম্ভাবনা রয়েছে তার 1% মাত্র আমরা ব্যবহার করতে পারছি। আমাদের যদি এই মুহূর্তে জিডিপি ধরে নিই 100 টাকা, আমাদের জিডিপি হওয়ার কথা 500 টাকা। আমি যদি ধরে নিই এই মুহূর্তে আমার আপনার পকেটে 10,000, 50,000, 1 লাখ টাকা করে ঢুকছে, আমাদের সম্ভাবনাগুলো হওয়ার কথা 50,000, 2 লাখ, 10 লাখ, 1 কোটি টাকার। আমাদের বন্দর আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের জঙ্গল আছে, আমাদের পাহাড় আছে, আমাদের এতগুলো বর্ডার আছে, আমাদের চায়নার সাথে খুব সহজে যাওয়ার মতন কাস্টম গেট রয়েছে, আমাদের ভুটানে যাওয়ার গেট রয়েছে, আমাদের নেপালে যাওয়ার গেট রয়েছে, বাংলাদেশের সাথে তো এত বড় আমাদের সীমান্ত রয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে ফোকাসটা, সেই ফোকাসটা ডিপ স্টেট বুঝতে পেরেছে কোন জায়গায়, যেটা এখন ভারত খুব ভালো করে সাজিয়ে তুলতে চাইছে। এবং সেটা যদি সাজিয়ে তোলা যায়, পশ্চিমবঙ্গ হবে বন্দর নগরী, পশ্চিমবঙ্গ হবে বন্দর রাজধানী। আমি ম্যাপটা দেখানোর জন্য বলবো, প্রথম ম্যাপটা, এই ম্যাপটা ভালো করে দেখুন। আপনি কোনোদিন আপনি ভারতের যখন ম্যাপটা দেখেন, আমরা পূর্ব দিকটা নিজেরা কখনো নির্দিষ্টভাবে দেখি না। পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ থেকে কোনো জাহাজ, বা আপনি যদি সোজা পশ্চিমবঙ্গ থেকে নিচের দিকে এগোন, আপনি ঠিক কোন কোন জায়গায় পৌঁছে যেতে পারেন এই পশ্চিমবঙ্গ থেকে। আপনি খুব সহজে মিয়ানমার বা মায়ানমার বা বার্মা, যাই বলুন না কেন, সেই বার্মা পৌঁছে যেতে পারেন। যদি এই পশ্চিমবঙ্গের নব্যতা উন্নত করা হয়, আপনি থাইল্যান্ডে পৌঁছে যেতে পারেন। আন্দামান সাগর বা নিকোবরে যে ভয়ঙ্কর বড় প্রজেক্টটা তৈরি হচ্ছে, সেই প্রজেক্টটার অংশ পশ্চিমবঙ্গ হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সাইডে চালানোর জন্য বলবো, সাইডে ভালো করে দেখুন, স্ট্রেট অফ মালাক্কা। আপনারা হরমুজ প্রণালী নিয়ে কথা বলেন, আমি বলছি হরমুজ প্রণালী এটা মধ্যপ্রাচ্য বা পশ্চিম দিকে যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চায়না
তার 85% তেল, খাদ্য এবং অন্যান্য জিনিসপত্র যে প্রণালীর সেই সরু স্ট্র্যাটেজিক পয়েন্টের মাধ্যমে সারা পৃথিবীতে পাঠায়, পাকিস্তানকে পাঠাতে হয়। অস্ট্রেলিয়াতে যেতে গেলে যে রাস্তাটা ধরতে হবে, থাইল্যান্ড থেকে, বার্মা থেকে ভারত, সমস্ত জাহাজ যে অংশটা দিয়ে যায়, অত্যন্ত স্ট্র্যাটেজিক যে অংশ, সেই অংশটার নাম স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী। পশ্চিমবঙ্গ থেকে খুব কাছে যদি উন্নত মানের জাহাজ পশ্চিমবঙ্গ বা কলকাতা বন্দর থেকে যাতায়াত শুরু করে মাল নিয়ে, কলকাতা শুধু নয়, ডিপ সি পোর্ট যে পূর্ব মেদিনীপুরে বানানো হচ্ছে, হলদিয়া যেখানে রয়েছে, কুকড়াহাটি যেখানে রয়েছে, এই সমস্ত জায়গা থেকে যদি যাওয়ার মতন সুযোগ করে দেওয়া হয়, তাহলে সেই জাহাজ পৌঁছে যেতে পারে থাইল্যান্ড হয়ে, চায়না হয়ে, সাউথ চায়না সি অবধি। এবং ভারত যে বারবার চেষ্টা করছে এই স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী যে অংশটা, সেই মালাক্কা প্রণালীতে নিজেদের একটা স্ট্র্যাটেজিক লোকেশন বানাতে, ইরান হরমুজ প্রণালীকে ডমিনেট করে গোটা পৃথিবী ওলট পালট করে দিতে পেরেছে। ভারত এর আগেই এই অঞ্চলটায় নিজের প্রভাব বিস্তার করেছে। এবার যদি স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালীতে নিজের প্রভাব বিস্তার করে, এবং তার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের প্রয়োজন আছে, এবং সেটা ভারত করছেও, চুপচাপ ভারত করছে এই কাজটা, তাহলে আপনার কি মনে হয় সবচেয়ে বেশি রেগে যাবে কারা? চায়না? অবশ্যই। কিন্তু চায়না কি ভারতের সাথে যুদ্ধ করবে? একদমই না। রেগে যাবে কারা? আমেরিকা? হ্যাঁ। রেগে যাবে কারা? জাপানের মতন দেশ। কিন্তু এরা তো ডিরেক্টলি যুদ্ধটা করবে না। সারা পৃথিবীর যারা খুব শক্তিশালী ইকোসিস্টেম, তারা তো যুদ্ধটা করবে না, তারা প্রক্সি ওয়ার শুরু করবে। পাকিস্তান আসলে এই প্রক্সি ওয়ারের দালাল। পাকিস্তানের নিজের আর কিছু নেই। পাকিস্তান জানে যে বাংলাকে অশান্ত করতে পারলে গোটা দেশ ডিস্টেবিলাইজ হয়ে যাবে। পশ্চিমবঙ্গকে অশান্ত করতে পারলে, যেটা এতদিন ধরে করে এসেছে, পশ্চিমবঙ্গকে কেওস তৈরি করে রেখে দাও, পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি করে রেখে দাও যে পরিস্থিতিটায় গোটা দেশের নজর পশ্চিম দিকে থাকে এবং পূর্ব দিকটায় কেউ ভয়ে টাচ না করে যে বাবা পূর্ব দিকে যদি একটু বেশি কিছু করে ফেলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী আছে, এমন কিছু করে দেবে বাংলাদেশি রোহিঙ্গারা পশ্চিম পাকিস্তান বানিয়ে দিতে পারে। সেরকমই চেষ্টা হয়েছিল। ইন্ডিয়ান আর্মি থেকে বিএসএফ থেকে শুরু করে সবাইকে শত্রু দাগিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী, তাকে মারার ছক, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ইন্টারন্যাশনাল যোগ রয়েছে, এগুলো আমরা জানি। কিন্তু যে জিনিসটা আমরা বুঝতে পারছি না, এর ভেতরের স্টোরিটা, ইনসাইড ডিটেলটা কি, লার্জ পিকচার, বিগ পিকচারটা কি। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই এসটিএফ এর অ্যারেস্টটা নিয়ে একবার শুনবো। It's a very sensitive issue. I am not passing any comment. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। শুধু আমি তো নয়, আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর ভেতরের কথা কি, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলতে পারছেন না। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে কথাগুলো বলা যায় না, এবং শুভেন্দু অধিকারী সজ্জন ব্যক্তি, তিনি নিজে এই কথাগুলো বলতেও চান না। কেন শুভেন্দু অধিকারীর চেয়ারটা এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? শুভেন্দু অধিকারী যে চেয়ারে বসেছেন, যে সিদ্ধান্তগুলো এই 2 মাসে নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে বর্ডার ফেন্সিং একটা সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে ডিপোর্টেশনকে পুলিশ পলিসি হিসেবে রেখেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন প্রতি জেলায় জেলায় বাংলাদেশে অনুপ্রবেশকারী কত রয়েছে মার্ক করতে, আইডেন্টিফাই করতে পুলিশকে যতটা ভৎসনা করেছেন তিনি। বিগত 15 বছরে এত ভৎসনা পুলিশকে কেউ করেনি, শুধুমাত্র অনুপ্রবেশকারীর লিস্ট প্রপারলি বানানো হচ্ছে না বলে। শুভেন্দু অধিকারী সাপ্লাই চেনটা কেটে দেওয়ার চেষ্টা করছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সাপ্লাই চেনটা কেটে দেওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসবাদের ফান্ডিংটা যেখান দিয়ে আসে, অর্থাৎ বাংলাদেশে কোথা থেকে আসে? পাকিস্তান। পাকিস্তানের পেছনে কারা আছে? অত্যন্ত শক্তিশালী কিছু দেশ।
এই সমস্ত কথা আমি আপনাদের বলবো, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি ডোমেস্টিক পলিটিক্স বা আমাদের রাজ্যের রাজনীতি নিয়ে আমি আজকে ভেবেছিলাম কথা বলবো না, কিন্তু এটা বলতেই হচ্ছে আমাকে। সন্তোষ আমাদের প্রতিনিধি এই জঙ্গি যেখান থেকে ধরা পড়েছে রেনেসা আবাসন বলে অত্যন্ত অত্যন্ত বড় একটি আবাসন জিটি রোডে, বর্ধমান রোডের ওপরে নবাবহাটে এই আবাসনটি। এই আবাসনে প্রচুর ফ্ল্যাট রয়েছে, প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় মানুষ বর্ধমান শহরে তারা থাকেন। কিন্তু এখানে যে জঙ্গি আছে এবং তাও ভাড়াতে আছে, এবং তাও যার বাড়িতে আছে সেই ব্যক্তি কি জানে যে তার বাড়িতে এত সহজে জৈশে মোহাম্মদের জঙ্গি ধরা পড়ছে? কেন যারা এই বাড়ি ভাড়াটা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না? এই ওনার যারা ফ্ল্যাট ওনার, আমি তো তাদের বলবো আপনারা এত ক্যাজুয়ালি নেবেন না। আপনার বাড়ি থেকে আপনি টাকা কামাচ্ছেন, আপনি জানেন না যে কারা এই বাড়িতে থাকছে? সন্তোষ আমাদের প্রতিনিধি যে ফ্ল্যাটে থাকতো এই জঙ্গি, সেই ফ্ল্যাটের ঠিক সামনে থেকে একটা ওয়াক থ্রু করেছে এবং সেখানে নামটা আপনি শুধু দেখবেন। এই ভদ্রলোক বা ভদ্রমহিলা তিনি কি করে এই ফ্ল্যাটটা ভাড়া দিলেন, এই প্রাথমিক প্রশ্ন আমাদের উঠেছিল। একবার দেখব। রেনেসা টাউনশিপেই ভাড়া থাকতেন অমিত মণ্ডল, আর এই রুমে 2B যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এবং এখান থেকে তিনি, যেখানে জানা যাচ্ছে এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন যে আইটি সেক্টরে তিনি কাজ করতেন, আর এখান থেকে তিনি আইএসআই যে সন্দেহ চক্রে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে, এখান থেকে তাকে বর্ধমান আদালতের দিকে নিয়ে গেছেন। আর এই যে ফ্ল্যাট কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা কিন্তু বারবার করে, কেউ আছেন বাড়িতে, কেউ আছেন? দেখো বাড়ির মধ্যে কিন্তু কেউ নেই এবং বাইরে ছোট সাপ পড়ে রয়েছে এবং বারবার করে বেল দেওয়া হচ্ছে, কেউ বেরোচ্ছে না ঘর থেকে। আর গতকালই কিন্তু এখানে এসটিএফের আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালান এবং তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। আমি আরেকবার সেই ছবিটা চালানোর জন্য বলবো, এই নেম প্লেটটা দরজায় আমার ভারী অদ্ভুত লেগেছিল এই নেম প্লেটটা দেখে। এই নেম প্লেটটা তো সজ্জাদ গোষ্ঠী, সজ্জাদ বা হামিদ মণ্ডল এদের নেম প্লেট নয়। এই নেম প্লেটটা বাড়ির মালিকের। কিছু টাকার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলছি, যারা ফ্ল্যাট ভাড়া দেন, যাদের অনেক ফ্ল্যাট রয়েছে, অনেক শহরে ফ্ল্যাট রয়েছে কলকাতার বা পশ্চিমবঙ্গের, যারা ভাবছেন ঠিক আছে 20-25 হাজার টাকা আসছে, ক্ষতি কি? কাকে দিচ্ছেন ফ্ল্যাটটা ভাড়া? তার কাগজপত্র নিচ্ছেন? এই হামিদ মণ্ডলদের ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন, তাদের ডকুমেন্ট চেক করছেন। এই ব্রোকার যারা মধ্যস্বত্বভোগী হিসেবে এই ফ্ল্যাটগুলো আপনাকে দিচ্ছে বা ফ্ল্যাটগুলো নিচ্ছে, টাকার বিনিময়ে নিচ্ছে, তাদের বেসিক দায়িত্ব নেই। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বর্ধমান পুলিশ বা অন্যান্য পুলিশদের আমি বলবো, অনেক তো হলো দাদা। মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজে এসটিএফ এর কথা বলছেন, কিন্তু রাজ্য পুলিশের এই থানাগুলো কি করছে? রাজ্যের পুলিশ দপ্তর কি করছে? হ্যাঁ, একটা জঙ্গি ধরা পড়েছে, এসটিএফ খুব ভালো কাজ করেছে, কিন্তু থানাগুলো কেন এই ভাড়াতে যাদেরকে রাখা হচ্ছে তাদের এখনো প্রপারলি কোন ঘরে কোন ভাড়া দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, তার লিস্ট, তার চেকিংটা কেন এখন অবধি ব্রোকার বা ফ্ল্যাট ওনাররা করতে পারছে না? পুলিশ কেন এত কাঠেলামি দিচ্ছে? এখন তো প্রশ্ন করতে হবে, রাষ্ট্রবাদী সরকার রয়েছে, পুলিশকে তো হাত পা বেঁধে রাখা হয়নি, তারপরেও পুলিশ কেন কাজ করছে না? এই কাজটা এত দেরি কেন হচ্ছে? মাননীয় পুলিশের ডিরেক্টর জেনারেলকে তো এই প্রশ্নটার উত্তর দিতে হবে। এটা তো এসওপির মধ্যে থাকা উচিত। এই ব্রোকার যে এই হামিদ মণ্ডলকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিল, এই ব্রোকার কত ইনোসেন্টলি, নিষ্পাপভাবে বলে দিচ্ছে আমি চিনতাম না, আমি ওর বাবাকে চিনতাম। জঙ্গির বাবাকে চিনতো, জঙ্গির কাকা নাকি ওই ফ্ল্যাটে থাকে, সেই বেসিসে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হলো। এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আর প্রতিবার একটা করে জঙ্গি ধরা পড়ার পর, ও মা, ও জঙ্গি ছিল, কি ভালো পড়াশোনায় ছিল, কি নিষ্পাপ মুখটা ছিল, ও তো সারাদিন জিম করত, ও তো সারাদিন 2টো করে কুসুমালা ডিম খেত, আমি তো জানতেই পারিনি যে এত ভালো ছেলে। প্রতিবার এই নিষ্পাপ প্রশ্নগুলো জঙ্গি ধরা পড়ার পরেই কেন হয়? কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া যায় না? প্রতিবার 26/11 এর পরে কেন আমাদের ঘুমটা ভাঙে? দেখুন এই ব্রোকার কি বলতো বা কি বলেছে। কালকে হঠাৎ শুনি পুলিশ ওদেরকে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। এবারে এই রেন্টটা ওনার বাবাকে দিয়েছিলাম, মঈনুদ্দিন মণ্ডলকে। হ্যাঁ, মঈনুদ্দিন মণ্ডলের সঙ্গে আমার রিলেশন নেই, মানে জানতাম না। ওনার মঈনুদ্দিন মণ্ডলের ভাই বাপন টিউলিপে থাকে, আমাদের রেনেসা টিউলিপ 4-এ থাকে। উনি আমাকে ওনার বাবার দাদার সম্বন্ধে ভাড়ার ব্যাপারে বলেছিলেন, আমি ভাড়া করে দিই।
মালিকের সঙ্গে আমাদের পরিচয় ছিল, আগেও ভাড়া ছিল। কালকে হঠাৎ শুনলাম যে কোনোকে পুলিশে নিয়ে গেছে, এবার আজকে আবার খবরে দেখছি যে এই ব্যাপার। ইনি মঈনুদ্দিন, বাপন টিউলিপে থাকে, বাপন একটা রাইসের বিজনেস সঙ্গে যুক্ত আছে। আর এই দাদা, বাপন আমাকে বলেছিল দাদা কলকাতাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আমি মালিকের নাম্বার দিয়েছিলাম, মালিকের সঙ্গে কন্ট্যাক্টও আছে, মালিকের কন্ট্যাক্ট। বাড়িতে তো ম্যাক্সিমাম দিন আমরা যা খুব তো ওইদিকে যাতায়াত নেই, দেখুন ভাড়া থাকে। হ্যাঁ, পাশের থেকে যা শুনলাম বাড়িতে মিসেস, একটা বাচ্চা মেয়ে, আর উনি সকালে বেরিয়ে যেতেন আর অফিস করে বিকেলে ঢুকতেন। এবার এখন যেটা শুনছি যে ওনার ছেলেকে গ্রেপ্তার করেছে, না সেটা আমি জানি না। এবারে উনি যখন, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনার ফ্যামিলি থেকে কে, তখন বলেছে আমার 2 ছেলে কলকাতায় পড়াশোনা করে, মেয়ে এখানে থাকবে, ওরা কলকাতায় থাকে। ওরা মে মাস থেকে এসছে, মে মাস থেকে এগ্রিমেন্ট হয়েছে। 11 মান্থের এগ্রিমেন্ট ছিল ওখানে। হ্যাঁ, ও গ্রামের বাড়ি কুসুমগ্রাম। হ্যাঁ, এবার কুসুমগ্রামের, উনি বলছে কুসুমগ্রামের সব প্রপার্টি আছে, সেগুলো দেখাশোনার ব্যাপার আছে, সেই জন্য। এবং ঠিক সেই জায়গা থেকে আমি দুটো প্রশ্ন বাংলার মানুষকে করতে চাই। ময়ূকের প্রশ্ন এটা, এই বাড়ি ভাড়ার ক্ষেত্রে এখনও এত গা ঢিলামি কেন? পুলিশ প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি, এখন তো তৃণমূল নেই, এখন তো বিজেপি আছে। এই বিজেপি আমলেও কেন এই গা ঢিলামিটা হবে? কে আপনার বাড়ির পাশে বসে থাকছে, ঘাপটি বেড়ে বসে থাকছে? কোন জঙ্গি, কোন সন্ত্রাসী বাড়ি ভাড়াটা নিচ্ছে? এটা কেন আমরা জানতে পারবো না? তার ডেটাবেস কেন থাকবে না? এবং দ্বিতীয়ত, এই কাগজ হাম নেহি দিখায়েঙ্গে গ্যাং, তারা মাঝে মধ্যে ঝামেলা করে, তারা মাঝে মধ্যে রাস্তায় নামে, কিন্তু তাদের কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? মানে পুলিশ কি এতটাই ভয় পেয়ে গেছে যে কারোর থেকে কাগজ দেখতে চাইছে না? বাড়ি ভাড়ার নিয়ম কোথায়? তৃণমূল সরকার তো চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, আমি আর প্রশ্ন করবো না। পুলিশ তো এই মুহূর্তে ফ্রি হ্যান্ড নিয়ে খেলতে পারছে। এসটিএফ যদি কাজটা করতে পারে নিজের, থানায় যে বড় বাবুরা বসে রয়েছেন তারা কি ভয় পাচ্ছেন বাড়ি ভাড়ার লিস্ট চেক করতে? কে কোথায় বাড়ি ভাড়া নিয়েছে, আদৌ তার কাছে আধার কার্ড রয়েছে কিনা, থানাতে যারা বাড়ি ভাড়া দিচ্ছে তারা জমা দিচ্ছে কিনা, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কেন এখনো নেওয়া হচ্ছে না, দেখা হচ্ছে না? এবং কেন এত গা ঢিলামি এখনো? কেন এত গা ঢিলামি এখনো? তিনজন গেস্ট এই মুহূর্তে রয়েছেন, তিনজনের থেকে আমি প্রতিক্রিয়া নেব। আমি শুরুতে মেজর ঋত্বিক পাল রয়েছেন, ওনার কাছে যাব। প্রতিকৃত পাইনও আমাদের সাথে থাকবেন, কর্নেল দীপ্তাংশু চৌধুরীও থাকবেন। আমি মেজর ঋত্বিক পাল, আপনাকে খুব সংক্ষেপে এই অংশ নিয়ে, মূল যে লার্জার পিকচার, তার আগে আমি মূল এই অংশ নিয়ে আপনার থেকে একটা প্রতিক্রিয়া নিতে চাই। আপনি নিজে রিসরা উত্তরপাড়ার বহু ফ্ল্যাট দেখেছেন, এটা বর্ধমান শহরের খুব বড় ফ্ল্যাট। এখানে জঙ্গি বসে আছে, পুলিশ জানতো না এখানে জঙ্গি বসে আছে। ফ্ল্যাট ওনার সে হয়তো এখন মাথায় হাত দিয়ে বসে আছে, কিন্তু টাকার জন্য সে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছে। ব্রোকার, ইনোসেন্ট সেজে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যি সেই লস্করে তৈয়বা বা জৈশে মোহাম্মদ কোনো বড় অপারেশন করেনি, করলে তো তারপরে গোটাটার দায়টা এই সরকারের ঘাড়ে আসতো। তো ঘুমটা ভাঙবে না কেন লোকাল স্তরে? দেখুন, আমার মনে হয় যে একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার করে দেওয়া উচিত। সেটা তো আছে। হ্যাঁ, বাড়ি ভাড়ার ক্ষেত্রে তো ডকুমেন্টেশন থেকে শুরু করে সব থানা জানে তো। সেটা সেই সকল পলিসিসগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কঠোরভাবে মনিটর করা উচিত। যারা সেখানে ঢিলেমি করছে তাদেরকেও সমান রেসপন্সিবিলিটি নিতে হবে। এই সরকার যেন এই জিনিসটা পরিষ্কার করে দেয়, আমি জানতাম না, আমি তো অমুককে জানতাম, সেই সূত্রে আমি করে দিয়েছি, এই সব ঢিলে ঢালা কথাবার্তা মানে হলে কিন্তু আর হবে না। কারণ তাহলে আবার সেই 2021-এর নিউ টাউনের দৃশ্যটা আমাদের দেখতে হবে, যখন পাঞ্জাব পুলিশ এসে নিউ টাউনে অপারেশন করছে, অপারেশন জ্যাক ম্যানহ্যান্ড, এবং লজ্জায় সেদিন মুখ লোকাবার জায়গা ছিল না যে আমার বাড়িতে এসে অন্য রাজ্যের পুলিশ অপারেশন করছে আর আমি নিজেই জানি না যে আমার এখানে দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। বা 1993-তে তিলজলাতে যখন বাশির আলী নামে টেররিস্টকে পাঞ্জাব পুলিশ মারে, তখনও একই অবস্থা ছিল। অতএব মানে কেবল বইয়ের পাতাতে এসওপি থেকে গেলে কোনো লাভ নেই, সেটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কঠোরভাবে দেখতে হবে। আমি এবার মূল আলোচনায় আসি। দুজন প্রাক্তন সেনাকর্তা রয়েছেন, একজন জিওপলিটিক্যাল এক্সপার্ট রয়েছেন। অন্য চ্যানেল এইগুলো নিয়ে কথা বলবে না, অন্য চ্যানেল ওপরে এই কথাগুলো বলবে। কিন্তু আমি আবারও বলছি, ভোটের আগেও বলেছিলাম, পশ্চিমবঙ্গকে আপনি অনুব্রত মণ্ডল দিয়ে, পশ্চিমবঙ্গকে আপনি
শেখ শাহজাহানের চোখ দিয়ে দেখবেন না, পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের এপাং ওপাং ঝপাংয়ের চোখ দিয়ে দেখবেন না। আমি যে ম্যাপগুলো আপনাকে দেখালাম সে ম্যাপগুলো এমনি এমনি দেখায়নি। পশ্চিমবঙ্গের পোটেনশিয়াল পশ্চিমবঙ্গ হয়তো নিজে বোঝে না, আমাদের বুঝতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গর যে পোটেনশিয়াল সেটা ঘুমন্ত সিংহের বা দানবের মতন। পশ্চিমবঙ্গ যদি সত্যিই জেগে ওঠে, তার যে জিডিপি সেটা যদি সত্যি ফ্লারিশ করে, ভারত 5 ট্রিলিয়ন জিডিপির দিকে পৌঁছাবে। 5 ট্রিলিয়ন ইকোনমি, এই যে বিভিন্ন মহলে বলা হয় 5 ট্রিলিয়ন ইকোনমি ভারত পৌঁছাবে কি করে? পশ্চিমবঙ্গ যদি এই অবস্থাতেই থাকে, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারতবর্ষ 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাতে পারবে না। এবং সে কারণে ভারত সরকারও চায় পশ্চিমবঙ্গকে ডেভেলপ করতে, যার সমস্ত সম্ভাবনা রয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি প্রথম থেকে বলছিলাম, সাপ্লাই চেন কেটে দেওয়া। সন্ত্রাসবাদের, জেহাদের সাপ্লাই চেন যদি কেটে দেওয়া হয়, পূর্ব দিক থেকে পশ্চিমবঙ্গকে গেটওয়ে বানিয়ে যেভাবে জেহাদিরা অপারেট করত, তাহলে পূর্ব দিকেও স্যানিটাইজেশন অপারেশন শুরু হবে। এবং অমিত শাহ সেটাই করছিলেন, এখনো করছে। আসলে চিরবিরটা ঠিক সেই কারণে পাকিস্তানে। অমিত শাহ ভোটে জেতার আগে পরে বারবার একটা কথা বলেছে, আপনাদের মনে থাকবে, যেটা নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক হয়েছে, উল্টো করে ঝুলিয়ে দেব। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি ধর্ষকের এনকাউন্টার, সে পালাতে যাচ্ছিল তখন তাকে এনকাউন্টার করতে হয়। আমি পশ্চিমবঙ্গে দেখেছি কিভাবে তাকে ডিপোর্ট করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা সত্যিই যে এরকম অ্যাকশন 2 মাসের মধ্যে দেখব, আমরা বুঝতে পারিনি। অমিত শাহ কি বলেছিলেন একবার শুনবো। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। পশ্চিমবঙ্গ, বারবার একটা কথা বলা হয় না যে একটা ছোট্ট একটা জমির টুকরো না, পশ্চিমবঙ্গ এক খাবলা জমি নয়, ভারতবর্ষের একটা শুধু মাটির ঢেলা নয় পশ্চিমবঙ্গ ভারতের লাইট হাউস। মোহাম্মদ আলী জিন্নার কথাটা যেরকমভাবে বললাম, ঠিক সেরকমভাবে বলছি, পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের বা বন্দর লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, তার পোটেনশিয়াল পশ্চিমবঙ্গের মানুষকে স্বাধীনতার পর থেকে বুঝতে দেওয়া হয়নি। আমি খুব নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে বর্ডার সার্ভেলেন্সটা স্মার্ট সার্ভেলেন্সের মাধ্যমে হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের জন্য যতটা সুখের খবর, ভালো খবর, ততটাই ঘুম উড়িয়ে দেওয়ার মতন খবর পাকিস্তানের, বাংলাদেশের একটা অংশের এবং ডিপ স্টেটের। আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে নির্মিত ভিডিও আপনাদেরকে দেখাবো। বিএসএফ যেভাবে নদীগুলোর সার্ভেলেন্স শুরু করেছে। নদীতে তো কাঁটাতার বা দেওয়াল দিতে পারবেন না, নদী বা সমুদ্রে সার্ভেলেন্সটা কি করে হবে? অমিত শাহ সেই প্ল্যানটাও পশ্চিমবঙ্গে করে দিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেটা এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়েছে স্মাগলারদের জন্য না, স্মাগলিং খতম, জঙ্গিদের জন্য। একবার একটা প্রতিবেদন দেখুন এবং তারপর বাকি আলোচনায় আসছে। পশ্চিমবঙ্গ আসলে এই ভিডিওটা দেখছে না, দেখছে পাকিস্তান, এবং পাকিস্তান দেখছে বলে পাকিস্তানের সমস্যাটা বাড়ছে, বাংলাদেশের সমস্যা বাড়ছে। আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং অন্যান্যদের কাছে যাব, কিন্তু আমি রপ্তানির যে সহজ পথ সেই মানচিত্রটা একবার আপনাদের দেখাতে চাই। পশ্চিমবঙ্গের বিরাট সম্ভাবনা, এবং এটা আপনার মনে হচ্ছে যারা কোটি কোটি টাকার অস্ত্র ব্যবসায়ী, যারা গোটা পৃথিবীটা কিনে নেওয়ার চেষ্টা করে, যারা ভারতকে অশান্ত করে রাখতে চায়, তারা জানে না। আপনার মনে হচ্ছে যে তারা শুধুমাত্র অনুব্রত মণ্ডল, টুলু মণ্ডল নিয়ে খবর দেখবে।
আপনার মনে হচ্ছে যে তারা শুধুমাত্র এই তৃণমূল যে কেলেঙ্কারিগুলো, যে দুর্নীতিগুলো করে গেছে সেটা নিয়েই শুধুমাত্র ব্যস্ত? না, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের একটা চিত্র আমি শুধু আপনাকে দেখাচ্ছি, আমি ফুল ফ্রেমে দেখাবো। পশ্চিমবঙ্গের বন্দরগুলোকে, যেটা শুভেন্দু অধিকারী চাইছেন, কেন শুভেন্দু অধিকারী এখন টার্গেট? পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী একটা জাহাজ দপ্তর তৈরি করছেন, একটা স্টেট শিপিং ডিপার্টমেন্ট। ভাবুন, কলকাতায়, হলদিয়ায় এবং আরও একাধিক জায়গায় যদি বন্দর তৈরি করা যায়, ডিপ সি পোর্ট তৈরি করে দেওয়া যায়, আমাদের পোটেনশিয়ালটা ভাবুন, রপ্তানি সহজ পথটা। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন রুট দিয়ে আমরা বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড হয়ে কত সহজে মাল সরবরাহ করতে পারবো বিভিন্ন জায়গাতে। এবং মাথায় রাখুন, বার্মাতে একটা সিটওয়ে পোর্টও তৈরি হচ্ছে, যে সিটওয়ে পোর্টটার জন্য ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়ে গেছে। এরপর আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ দেখাবো। আমি এখানটায় দেখালাম এই ভিয়েতনাম হয়ে কি করে চায়না বেরিয়ে যাওয়া যায় এবং খুব সহজে বেরিয়ে যাওয়া যায়। এবার আমি খুব গুরুত্বের একটা অংশ আপনাকে দেখাবো, ভালো করে দেখুন। বার্মা বা মায়ানমারে ভারত একটা পোর্ট তৈরি করছে, সিটওয়ে পোর্ট। এই সিটওয়ে পোর্টটা যদি তৈরি হয়ে যায়, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এই বার্মার এই পোর্টটা আইজল হয়ে মাল বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়বে। ভালো করে দেখুন, কলকাতা থেকে সিটওয়ের ডিস্টেন্স মাত্র 539 কিলোমিটার, এবং সেখানে যদি কলকাতা থেকে টনকে টন মাল আমরা বার্মা নিয়ে যেতে পারি, যেটা আমরা নেব এরপরে, সারা ভারতের মাল যদি বার্মা নিয়ে যেতে পারি খুব সহজে, মাত্র 539 কিলোমিটার, হয়তো একটা দিন লাগবে। তারপর সেখান থেকে একটা নদী পথের রাস্তা তৈরি হচ্ছে, যেটাতেও জাহাজ, কলকাতার জাহাজ ঢুকতে পারে এবং সেখান দিয়ে আইজল পৌঁছে যেতে পারে, এবং আইজল থেকে গোটা নর্থ ইস্ট, চায়না, সমস্ত জায়গায় পৌঁছাতে পারে। মায়ানমারে তো পৌঁছাতেই পারে। ডিপ স্টেটের বা পাকিস্তানের দালালদের চিরবির করবে না? কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলবেন? বলে দিলেন এই সিটওয়ে পোর্টে। প্রথম কথা একটা খুব পরিষ্কার যে 4 মের পর যে একটা রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবাংলায় এসছে, অনেকের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে যাদের একটা শ্বেতপত্র ছিল, বাংলাদেশে ভেবেছিল যখন ওই ইউনিস প্যারাশুট করে এলো, তখন আইএসআই, সিআইএ, এমএসএস, তুর্কির যে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা অনেকে তাদের দোকান খুলেছিল, তাদের একটা বড় প্ল্যান ছিল। প্ল্যানটা যে শেষ হয়ে গেছে তা নয়, প্ল্যানটা এখনো আছে। প্ল্যানটা তারা ঠিক মতো করতে পারছে না, কারণ বাংলায় সেই তুষ্টিকরণের সরকার চেঞ্জ হয়ে গেছে। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন, ফেনীর ঠিক দক্ষিণে অথবা সেন্ট মার্টিন আইল্যান্ডের ঠিক দক্ষিণে রাখাইন প্রভিন্সের একবারে টিপে এই সিটওয়ে পোর্ট বানাচ্ছে, যেটা কালাদন মাল্টি মডেল ট্রানজিট সিস্টেম, যেটা ওদের ধারণা ছিল যে 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে দিতে পারে। অনেকে স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন দেখে। তো ভারত যেমন এইদিকে ফর্টিফিকেশন করছে, শিলিগুড়ি করিডোর বিভিন্ন ভাবে, সেটা আমি আজকে আর ডিসকাস করলাম না, সেমনি সিটওয়ে পোর্ট সেটাকে ডেভেলপ করছে, যেটা মিজোরামে 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় এবং পুরো 7টা উত্তর পূর্ব রাজ্যে মাল নিয়ে পৌঁছানো যায়, যেটা আপনি বললেন। এবং পশ্চিমবাংলা যেটা মূল কথা, যেটা ভূ রাজনীতির কথা হচ্ছে, যেমন আমাদের 2217 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে যে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, রাষ্ট্রীয় সীমান্ত, সেমনি জলের যে সীমান্ত সেটা হচ্ছে প্রায় 721 কিলোমিটার। তাই সবার মাথা ব্যথা, একটা রাজনৈতিক দল এলো গেল, 15 বছর থাকলো চলে গেল, একটা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। বারবার কেন্দ্র যেটা বলছিল, এটা রাষ্ট্রের নিরাপত্তার কথা, ন্যাশনাল সিকিউরিটি। তার জন্য এমন একটা সরকার আসতে হবে যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা, নেশন ফার্স্ট পলিসি, যেন সেটা আমরা সত্যি করে করি। এবং তাই জন্য আপনি যেটা এআই জেনারেশন দেখালেন, যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, এই মেরিটাইম বর্ডার ম্যানেজমেন্ট অলরেডি করা শুরু হয়ে গেছে। এবং সুন্দরবনে আমরা জানি বিভিন্ন দ্বীপ আছে, সেটা যদি মনিটর অ্যান্ড সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে না রাখা হয়, তাহলে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় অথবা কলকাতায় যে কোনো জঙ্গি সংগঠনের এই রাতারাতি, যেটা 26/11 দেখেছিলাম, আমি বারবার বলেছি আপনার চ্যানেলে, যে কোনো সময় এটা হতে পারে। এবং জলপথ দিয়ে যে আমরা পাকিস্তানে যে ট্রেনিং দেখছি, সেটা যে বাংলাদেশ দিয়ে আসবে না, এর কোনো গ্যারান্টি নেই। তাই বোথ এজেন্সিজ, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এজেন্সি, আজকে যে এজেন্সিরা খবর দিল, অনেকে ভাবে
যে আমাদের তো কেউ দেখতে পাচ্ছে না। আপনাদের প্রত্যেকের খবর ইন্টারনাল এবং এক্সটার্নাল এজেন্সি পুঙ্খানুপুঙ্খভাবে যে খবর যাকে দেখা উচিত তাকে দেখা হচ্ছে, এবং খবর ঠিক মতন বাড়তে দিতে হয়। একটু বাড়তে খেলিয়ে মাছকে দুম করে ধরলে তাহলে হলো, মাছকে খেলাতে হয়। ঠিক সময় মতন এসটিএফ কে বলা হয়েছে, এবং এইখান থেকে অনেক ইনফরমেশন আমরা পাবো। আমি আবার বর্তমানে ফিরে এলাম। তাই যে এম নিয়ে, যে প্লট নিয়ে এই বিভিন্ন আইএসআই অথবা যারা 0.5 ফ্রন্ট, যারা পশ্চিমবাংলা এখনো দিবাস্বপ্ন দেখছে যে পশ্চিমবাংলায় আক্রান্ত করবে হাই ভ্যালু টার্গেট, সেটাই এই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তাদের হাই ভ্যালু টার্গেটকে কিছুভাবে অ্যাটাক করতে পারে। আমার মনে হয় এগুলো বিফল হবে, বারবার হয়েছে, এখনো হবে। এখন নেশন ফার্স্ট পলিসিতে সরকার চলছে, যে আসবে তার মাথা গুঁড়িয়ে দেওয়া হবে। আমার মনে হয় ময়ূর এই যতই প্ল্যান করুক এগুলোতে তারা সফল হবে না। আমি পথিকৃৎ পাইনের কাছে যাব, কিন্তু পথিকৃৎ পাইনের কাছে যাওয়ার আগে আরেকটা ছবি, আরেকটা ম্যাপ আমি দেখাতে চাই। বাংলার এই পোটেনশিয়ালগুলো, বাংলার এই সম্ভাবনাগুলো মিনমিনে মিডিয়া আপনাকে দেখাবে না। মিনমিনে মিডিয়া খালি মিনমিন করবে নিজের রাজ্যে, নিজের জেলায় কতগুলো বোম পড়লো, কতগুলো খাটের তলায় কত টাকা উদ্ধার হলো, এই সমস্ত খবর নিয়ে। মূল খবরটা কি? কেন শুভেন্দু অধিকারীকে মারার ছক কষা হচ্ছে? শুভেন্দু অধিকারী ব্যক্তি শুভেন্দু অধিকারীকে নয়, মুখ্যমন্ত্রীর চেয়ারে যে ব্যক্তিটি বসে রয়েছেন, স্বাধীনতার পরে প্রথমবার রাষ্ট্রবাদীদের মুখ্যমন্ত্রী হয়ে যে ব্যক্তিটি বসেছেন, তাকে কেন সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? কেন ডিস্টেবিলাইজ করা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে? এবং শুভেন্দু অধিকারীকে এই অ্যাসাসিনেশন প্লটটা, এটা শুধুমাত্র কোনো পলিটিশিয়ানকে মারার ছক নয়, এটা গোটা সিস্টেমকে ঘেটে দেওয়ার ছক। কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুখিয়া বা রাজ্যের মুখ্য আধিকারিক হিসেবে অনেক কিছু জানেন, অনেকগুলো জিনিস শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে দায়িত্বের মধ্যে পড়ছে, যার মধ্যে অন্যতম বাংলাকে সুরক্ষিত রাখা। বাংলায় কতগুলো স্থলবন্দর রয়েছে আপনি জানেন? আপনি ভুলে যান সমুদ্রপথে যাওয়া যাবে না, নদীপথে যাওয়া যাবে না। আপনি জানেন কতগুলো স্থলবন্দর বা ল্যান্ড পোর্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, এবং সেই পশ্চিমবঙ্গের ল্যান্ড দিয়ে লরি করে ওপারে জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, ভালো করে দেখুন এই পশ্চিমবঙ্গকে কিভাবে রেভিনিউ লিকেজ করিয়ে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ল্যান্ড পোর্টগুলো শুধু দেখুন: গেদে, পেট্রাপোল, মহদীপুর, হিলি, চ্যাংরাবান্ধা চিকেন স্নেকের একদম কাছে, জয়গা চিকেন স্নেকের একদম কাছে। এতগুলো জায়গা দিয়ে আপনি সরাসরি নেপাল বা বাংলাদেশে পৌঁছে যেতে পারেন। কয়েক লক্ষ কোটি টাকার মাল আপনি পৌঁছে দিতে পারেন। এবং একটা রাজ্য, একটা দেশ তখনই উন্নত হয় যখন তার এক্সপোর্ট বাড়ে, তার ইম্পোর্ট বাড়ে, তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ পরিকাঠামো বাড়ে, সমুদ্রে সে নিজের আধিপত্য বিস্তার করে, সে অন্য দেশে নিজের মাল সরবরাহ করে। পশ্চিমবঙ্গের এই সম্ভাবনাগুলো তো ব্লক হয়েছিল, সেই পাইপলাইনটা জ্যাম হয়েছিল, যেটা এখন ক্লিন হচ্ছে। পাকিস্তানের বা তার দালালদের, তার মাথার উপরে যারা রয়েছে, যারা পাকিস্তানের অর্থনীতিটা চালাচ্ছে, খুব শক্তিধর কেউ, আপনার মনে হয় তারা পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে সমস্ত রাজ্য নিয়ে কথা বলবে? তারা শুধু কাশ্মীর নিয়ে কথা বলবে? তারা শুধু পাঞ্জাব নিয়ে কথা বলবে? আপনার মনে হয় যে এই মুহূর্তে ইসরায়েলে বসে রয়েছে, ইরানে বসে রয়েছে, টার্কিতে, যেমনটা কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলল, তারা কলকাতা জানে না তার পসিবিলিটি? মোহাম্মদ আলী জিন্না পার্টিশনের সময় যে পসিবিলিটির ব্যাপারে বলেছিল পোকায় কাটা পাকিস্তান দেওয়া হচ্ছে আমায়, তার কারণ আমরা কলকাতা পাইনি। আপনার মনে হয় যে মোহাম্মদ আলী জিন্না যে পোটেনশিয়াল 1946 সালে বুঝেছে, আজকে পাকিস্তান সেটা বুঝতে পারছে না? পথিকৃৎ পাইন, আমি জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা বুঝতে চাই, ভূরাজনৈতিক ব্যাক স্টোরিটা জানতে চাই, কেন সবকিছু পশ্চিমবঙ্গকে ঘিরে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে তুমি যদি দেখো পশ্চিমবঙ্গের যে বন্দরগুলো আছে, এবং সেখান থেকে তুমি উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে যে গঙ্গা দিয়ে কানেক্টেড পশ্চিমবঙ্গ থেকে আলটিমেটলি আপনি হলদিয়া, তার মানে হচ্ছে তুমি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, এই পুরো জায়গাটা, সেন্ট্রাল ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাটা, সমস্ত মাল নদী পরিবহন দিয়ে ওটাকে নিয়ে এসে তুমি বন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারো। তার মানে পশ্চিমবঙ্গ হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া টু ইস্ট এশিয়া। এই পোটেনশিয়ালটা সাংঘাতিক।
এবং এই রাজ্যে যে ধরনের মিনারেলস আছে, খনিজ পদার্থ আছে, সেই ধরনের ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবঙ্গে হয়নি। আমাদের এখানকার খনিজ নিয়ে অন্য রাজ্যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের এখানে হয়। তৃতীয়ত, এই জন্য এই কিন্তু একটা জিনিস দেখবে, আমাদের পশ্চিমবঙ্গে এত শিথিলতা, ওপেন বর্ডার সত্ত্বেও আমাদের রাজ্যে খুব কম টেরর অ্যাটাক হতো, এবং সেটা ভালো, খারাপ না। কিন্তু এই নয় যে খুব সুরক্ষিত পশ্চিমবঙ্গ ছিল। পশ্চিমবঙ্গ কয়েক দশক ধরে একটা ট্রানজিট করিডোর ছিল, খুব সেফ একটা ট্রানজিট করিডোর। প্রচুর বাংলাদেশ থেকে এমন লোক ঢুকতো যারা ভারতবর্ষ অন্য জায়গায় ছড়িয়ে যেত। অনেক টেরর অ্যাটাক দেখবে তুমি, যেগুলো ভারতবর্ষে হয়েছে তার কোনো না কোনো কানেকশন হয় নেপাল থেকে বা বাংলাদেশে পাওয়া যায়, সেগুলো বেসিক ট্রানজিট করিডোর ছিল পশ্চিমবঙ্গ। সেই জন্য পশ্চিমবঙ্গে আজকে যদি সরকার পাল্টে গেছে, আজকে আমাদের ফোর্টিফিকেশন হচ্ছে, এই যে ট্রোজান ইনভেশন, যেটা আমি ওই যে ইনফিলট্রেশন করাটা একটা ট্রোজান ইনভেশন, মানে একটা ট্রোজান ইনভেশন যেরকম ভাবে হয়েছিল, ট্রয় সিনেমাটাকে দেখানো হয়েছিল, ঢুকবে সাধারণ ভাবে কিন্তু অ্যাকচুয়ালি তারা আপনার বিরুদ্ধে। সেই ট্রোজান ইনভেশনটা যেহেতু আজকে আটকে যাচ্ছে, সেই জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের টেরর অ্যাটাকের থ্রেট অনেক বেড়ে যাচ্ছে। এবং এখানে একটা জিনিস আমি বলছি, পশ্চিমবঙ্গ পুলিশের কি করা দরকার, যে সেন্টার কি করবে, সেন্টার তো করছে। এই অপারেশনটা জয়েন্ট অপারেশন হয়, এগুলো সেন্টার স্টেট অপারেশন হয়, এসটিএফ এর ক্রেডিট দেওয়া হয়, এসটিএফ খুব ভালো অর্গানাইজেশন, বাট বেসিক্যালি জয়েন্ট অপারেশন। যেটা সবচেয়ে বেশি দরকার, তুমি যখন বলে যে ভাড়াটে যাবে, পুলিশের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে লোকাল ইন্টেলিজেন্স ইউনিট। আমাদের পশ্চিমবঙ্গে সেটা শেষ হয়ে গেছে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে লোকাল ইন্টেলিজেন্স তৈরি হয় না, পার্টি ইন্টেলিজেন্স হতে পারে। আজকে যেটা সবচেয়ে বড় জিনিস পুলিশ করতে পারে সেটা হচ্ছে বিট পুলিশিং। যে পুলিশ বুথ গুলো হয় না পাড়ায় পাড়ায় কিছু, তাদের কাছে যে ইনফরমেশনটা থাকে, সেই ইনফরমেশন নেটওয়ার্ক আজকে পুলিশের কাছে। এই বিট পুলিশিং এর ক্যাপাসিটি যদি পশ্চিমবঙ্গ তৈরি করতে পারে, তাহলেই পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে। কারণ আনাচে কানাচে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা কিন্তু বিট পুলিশিং ছাড়া আপনি বার করতে পারবেন না। লাস্ট একটা কথা বলছি, আজকে পশ্চিমবঙ্গের একটা বড় প্রবলেম হচ্ছে পুলিশ পপুলেশন রেশিও। পশ্চিমবঙ্গের পপুলেশন আজকে 9 কোটির ওপরে, প্রায় 10 কোটি। সংখ্যা কত পুলিশ কর্মী? 1,20,000 থেকে একটু বেশি হবে। সিভিক ভলেন্টিয়ার 1,62,000। সেটা দিয়ে আপনার কাজ হবে না। আপনাকে, যেটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখন চেষ্টা করছে, 20,000 নিযুক্তি হচ্ছে, কিন্তু সেটা প্রায় 2 লক্ষ বেশি আপনাকে রাখতে হবে। আপনার বেসিক পুলিশ পপুলেশন, আমার পুলিশের যেটা স্ট্রেংথ মিনিমাম 2.5 লাখ হতে হবে আমাদের মতো রাজ্যে, যেখানে এত প্রবলেম আছে বর্ডারে, যেখানে এত বড় পপুলেশন। এইগুলো যদি আমরা না করি, ট্রানজিট করিডোর যেটা পশ্চিমবঙ্গ ছিল, যেটা সেফ একটা ট্রানজিট পাওয়া যেত, এখানে আস্তানা দেওয়া যেত, সেটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ যদি বোম্বের মতন ডেভেলপ করে, গুজরাটের মতন ডেভেলপ করে, তাহলে পশ্চিমবঙ্গে ততটাই থ্রেট হবে যেটা গুজরাটে, মহারাষ্ট্রে আছে। কারণ আজকে আমাদের দেশের এই যে সেফ হারবার, যেটা সেফ হারবার আর সেফ ট্রানজিট, এটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা মনে রাখতে হবে, এই পোটেনশিয়াল পশ্চিমবঙ্গের মানুষ জানে না, কিন্তু বাংলাদেশ অনেকদিন ধরে জানে। সেই জন্য বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ কনসেপ্টটা এমনি না। তারা জানে যে আজকে তাদের যদি আরো বড় হতে হয়, আরো অর্থনৈতিকভাবে স্ট্রং হতে হয়, তারা সেটা তখনই পারবে যদি পশ্চিমবঙ্গ নিতে পারে। সুতরাং গ্রেটার বাংলাদেশ করার যে ছকটা, তুমি দেখবে যে যেভাবে জনবিন্যাস পাল্টানো হয়েছে, ওটা কিন্তু ওইটারই একটা অংশ। পাকিস্তান কিন্তু বাংলাদেশের থ্রু দিয়ে যে গ্রেটার বাংলাদেশ করার স্বপ্ন কিন্তু ছেড়ে দেয়নি। আমরা মনে করি 1971 সালের পরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শত্রুতা হয়ে গেছে, সেটা ভুল। একটা বড় সংখ্যক মানুষ বাংলাদেশে, তারা এখনো পাকিস্তানের প্রতি সহানুভূতি রাখে। পাকিস্তান প্রচুর ইনভেস্ট করে রেখেছে বাংলাদেশে নাশকতা তৈরি করার জন্য, গত 2 বছরে এটা আরো বেড়ে গেছে। সেই জন্য পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি সেন্টার যা করার করছে, শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো কাজ করছে। আমার মনে হয় বিট পুলিশিং, লোকাল ইন্টেলিজেন্স ইউনিট, আরো বেশি নিযুক্তি, এগুলো করা ভীষণ দরকার। কারণ আপনার পরবর্তীকালে যেটা আসবে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে থ্রেট মারবে না, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। সাধারণ মানুষকে এগুলো বোঝাতে হবে। রিপাবলিক বাংলার মতন মিডিয়া যদি না বোঝায়, ময়ূকের মতন মিডিয়া যদি না বোঝায়, আপনারা যদি না বোঝান, অন্য কেউ বোঝাবে না। আমার মেজর ঋত্বিক পাল, আপনি অনেক কিছু বলার জন্য আজকে বলছিলেন, এই জেএসের মডিউলটা, এই বর্ধমান মডিউল, এগুলো নিয়ে আপনি বলছিলেন, একটু যদি বলেন। হ্যাঁ, আমরা তো সাপ্লাই চেন কাটার কথা ভাবছি। সাপ্লাই চেন কাটতে হলে আগে জানতে হবে যে সাপ্লাইটা হয় কিভাবে, তাদের ওয়ার্কিং মডেলটা কি। 2013 সালে আমি জৈশ-ই মোহাম্মদের যে ইন্ডিয়ান আউটফিটটা আছে, তার নেটওয়ার্কটা বাস্ট করতে সফল হই। তাদের নেটওয়ার্কটা আমি পেনিট্রেট করে কয়েকটা জিনিস দেখি, যে জেনারেলি লস্কর-ই-তৈবা আর জৈশ-ই মোহাম্মদ, এরা এফটি নিয়ে কাজ করে, অর্থাৎ ফরেন টেররিস্ট, যারা পাকিস্তান নিবাসী।
সেখানে হিজবুল মুজাহিদিন তারা লোকাল টেররিস্ট, অর্থাৎ লোকাল কাশ্মীরি ছেলেদের নিয়ে কাজ করে। সেকেন্ড হচ্ছে যে এদের তিনটে স্তম্ভ থাকে। প্রথমটা হচ্ছে গাইড, যারা অনুপ্রবেশ করাতে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে সিম্পাথাইজার বা ওজিডব্লিউ, ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যারা অনুপ্রবেশ করার পরে কোথায় তারা থাকবে, কিভাবে থাকবে, কি খাবে সেটার ব্যবস্থা করে। আমরা এমনও বাড়ি দেখেছি যার বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে পুরো 5 স্টার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনি বাইরে থেকে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। এরপরে যার রোল আসে তাকে বলে হ্যান্ডলার। সেই হ্যান্ডলার সে পিওকেতে বসে থাকতে পারে, সে জেএনকেতে বসে থাকতে পারে, সেখান থেকে সে নির্দেশ দিতে থাকে যে এবার তারা কি করবে, এবার তারা কোথায় যাবে, তাদের নেক্সট অবজেক্টিভ কি আছে, প্লাস টাকা পয়সা যদি শেষ হয়ে যায়, তাদের যদি গোলা বারুদ শেষ হয়ে যায়, তাহলে টেররিস্টরা সেই হ্যান্ডলারের সাথে কন্ট্যাক্ট করেই কিভাবে সেই জিনিসগুলো আমদানি করবে সেগুলো তারা সমস্ত কিছু প্ল্যান করে। এবার আরও আমরা কয়েকটা জিনিস দেখতে পাই যে ওরা একটা স্ট্র্যাটেজিতে বদল করে। যে স্ট্র্যাটেজি বদল হচ্ছে যে তারা আর্মি ইউনিফর্ম পরে চতুর্দিকে ঘুরে বেড়াবে, যাতে অপারেশনের সময় আর্মির RR ইউনিট বলুন বা প্যারা SF বলুন, তারা যখন অপারেট করবে তখন তারা সামনে হুট করে আর্মি ইউনিফর্ম পরা কাউকে দেখলে তারা হকচকিয়ে যাবে এবং ট্রিগার টিপতে কিন্তু তারা ডিলে করে দেবে, সেখানেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেখাতে চাই আপনাদের। এটা হচ্ছে জৈশ-ই মোহাম্মদের একটি টেররিস্টের ছবি যখন সে পাকিস্তানে ছিল। সেই ছেলেটিরই ছবি আমি দেখাচ্ছি। সে যখন ভারতবর্ষে চলে এলো তখন সে কিন্তু আর্মির আউটফিটে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, এদের পুরো গ্রুপটাকে আমরা 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। অতএব পশ্চিমবঙ্গ নিশ্চিন্ত থাকতে পারে যে এখানে কিন্তু এখন নতুন সরকার চলে এসছে, রাষ্ট্রবাদী সরকার চলে এসছে। অতএব চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর যেখানে জিও পলিটিক্স বলছেন, যখন আমরা এই টেররিস্টদের কাছ থেকে যখন জিনিসপত্র আমরা রিকভার করতাম তখন দেখেছি যে USA তৈরি জিপিএস, যেটা হচ্ছে গার্মিন জিপিএস, গার্মিন কোম্পানি, সেখানে সমস্ত ইনফিল্ট্রেশন রুটের ওয়ে পয়েন্টগুলো সেফ থাকতো, যে কোন জঙ্গল কোন পথ দিয়ে কোথা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করবে। এছাড়া USA মেড রাইফেলস এবং চাইনিজ মেড রেডিও সেট। এবার এই রেডিও সেট, মোবাইল চাইনিজ মেড, এটা দিয়ে কি হতো, এটা দিয়ে টেররিস্টরা তাদের হ্যান্ডলার যে হয়তো পিওকেতে বসে আছে তার সাথে যোগাযোগ করত। এবার যোগাযোগ করলে ওরা জানে যে আর্মি কিন্তু ওদের এই ভয়েস ইন্টারসেপ্ট করবে, ওদের কল ইন্টারসেপ্ট করবে, সেই জন্য ওরা একটা উপায় বার করেছিল। ঠিক আছে, ওরা এরকম একটা জিনিস ইউজ করতো। আমি একটা খসড়া বানিয়ে এনেছি যেটাকে বলে ম্যাট্রিক্স শিট, মানে এদিকে ABCD লেখা আছে আর এদিকে 1 2 3 4 লেখা আছে। এইবার ধরুন ওকে AK-47 মেসেজটা পাস করতে হবে, তাহলে ও কি মেসেজ পাস করবে, 2A। অতএব এদিক থেকে 2, এদিক থেকে A, তাহলে হয়ে গেল AK-47। ওকে যদি পাস করতে হয় আর্মি, তাহলে ও কি করবে, এদিক থেকে 4, এদিক থেকে C, ও মেসেজ পাস করবে 4C। এই 4Cটাকে ডিকোড করলে আর্মি চলে আসবে। তো আমরা এই পুরো ওদের যে মেসেজ চালাচালির যে সিস্টেমটা ছিল সেটাকে আমরা ক্র্যাক করি এবং তার ফলে আমরা 18 জন টেররিস্টকে 72 হুরের কাছে পাঠিয়ে দিই এলইটি এবং জৈশ-ই মোহাম্মদের। খুব ইন্টারেস্টিং মেজর ঋত্বিক পাল, এটা নিয়ে আমাদের আরও ডিসকাশন করার প্রয়োজন আছে, কিন্তু আমরাও পিছিয়ে থাকবো না। এবং আরেকটা জিনিস আমি শেষ করার আগে দর্শককে অনুরোধ করতে চাই, দয়া করে পশ্চিমবঙ্গের পোটেনশিয়ালটা বুঝুন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিগত 50-60 বছর ধরে পশ্চিমবঙ্গকে জাস্ট একটা মাটির ঢেলা বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রচণ্ড সম্ভাবনা, পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষজনের কাজের সম্ভাবনা রয়েছে। সব কিছু হবে যদি যে স্বপ্নটা নরেন্দ্র মোদী দেখছেন, যে স্বপ্নটা ইমপ্লিমেন্ট করতে শুভেন্দু অধিকারীকে বলা হয়েছে, সেই ট্র্যাকটা ঠিক থাকে। ওই ট্র্যাকটা উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সে কারণে টার্গেট শুভেন্দু অধিকারীও। জাস্ট ভাবুন আর পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখুন, কারণ পশ্চিমবঙ্গ বাঁচলে ভারতও বাঁচবে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH